আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। নুহা ঘরে ফিরতেই দেখল শবনম বেগম বারান্দায় বসে আছে। নুহার এত তাড়াতাড়ি ফিরে আসাতে তিনি তাকে প্রশ্ন করলেন, কি রে মা, আজকে এত তাড়াতাড়ি ফিরলি? শরীর ঠিক আছে তো? মামুনি, আজকে না আমার ভীষণ খারাপ লাগছে। আজকে কেউ আসলে প্লিজ আমায় ডেকো না। কি হইল আবার? তোর শরীর স্বাস্থ্য ঠিক আছে তো? একটু জ্বর জ্বর লাগছে। আচ্ছা আমি যাই। নুহা দৌড়ে তার রুমে চলে গেল। তার খুব কান্না পাচ্ছিল। সে চায় না মামুনি কিছু দেখুক। রুমে ঢোকার পর সে আর নিজেকে আটকে রাখতে পারেনি। কোনো মতে দরজাটা বন্ধ করে সেখানেই বসে কান্না করতে শুরু করলো। সে খাওয়ার জন্য নিচেও নামেনি। শবনম বেগম ডাকতে এলে তাকে বললেন তার খেতে ইচ্ছে করছে না। শবনম বেগমও আর জোরাজোরি করলেন না। আফিফ ড্রিঙ্ক বারে বসে একটার পর একটা ড্রিঙ্ক করেই যাচ্ছে। তার যত রাগ আছে সে সব ঝেড়ে ফেলতে চায়। নুহার রিজেকশন সে মেনে নিতে পারছে না। এমন না, সে নুহাকে ছাড়া থাকতে পারবে না। সে ভয়ে আছে যদি নুহাও হারিয়ে যায় তাহলে কি হবে। তার লাইফে আপন বলতে রাফি, ছোটমা আর নুহাই আছে। বাকিরা পরিবার আর নুহা ভালোবাসার মানুষ। আফিফের অবস্থা দেখে ড্রিঙ্ক বারের ওয়েটার তাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। আফিফ সব খুলে বলল। ওয়েটার তাকে বলল, একটা মেয়েরে না পাওয়ার দরুন এমন অবস্থা, আপনি বরং পতিতালয়ে যান। যত মেয়ের দরকার হয় পাবেন আজকাল। প্রেমিকা না পুষে পতিতালয়ে গিয়ে পতিতা নিয়ে ফুর্তি করাটাই উত্তম। আপনি পতিতালয়ে হতে ঘুরে আসুন, নিজেরে হালকা মনে করবেন। আফিফের মনে কথাটা গভীরভাবে গেঁথে গেল। সে পতিতালয়ের অ্যাড্রেস নিয়ে সেদিকে পা বাড়ালো। গাড়ি চালানোর অবস্থায় ছিল না সে, তাই বাসার ড্রাইভারকে কল করে তাকে নিয়ে চলে আসলো মহুয়া পল্লীতে। তখন প্রায় রাত 12টা ছুঁই ছুঁই। শবনম বেগম নুহাকে ডেকে নিয়ে নিজ হাতে কিছু খাইয়ে দিচ্ছিলেন। তখনই আফিফকে নিয়ে ড্রাইভার ঢুকলো। আফিফকে দেখে নুহার বুকটা ধক করে ধরে গেল। সে যেন আকাশ থেকে পড়ল। আফিফ নেশার ঘরে ঠিক মতো হাঁটতেও পারছে না। ড্রাইভার তাকে বসিয়ে দিয়ে বলল আফিফকে একজন মেয়ের সাথে পাঠাতে সে রাত কাটাবে। সকালে সে এসে নিয়ে যাবে আর টাকাটাও দিয়ে যাবে। সেই টাইমে সব মেয়েরা কাজে ছিল, একমাত্র নুহা ছাড়া। শবনম বেগম নুহাকে বলল, মা, আর কোনো মাইয়া নাই, তুই একটু ওরে নিয়ে যা। নুহার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। সে অপলক আফিফের দিকে তাকিয়ে আছে। আফিফ কি যেন বিড়বিড় করছে। কি রে, ওরে নিয়ে যা রুমে। আমার মনে হয় না পোলাটা বেশি কিছু করব। শবনম বেগমের কথায় নুহার ঘোর কাটল। সে আফিফকে কোনো মতে সামলে রুমে নিয়ে গেল। রুমে খাটে তাকিয়ে বসিয়ে দিয়ে সে দরজা বন্ধ করতেই চোখের পানি ছেড়ে দিল। নিচেই বসে পড়ল নুহা। ভাবছে আফিফ পতিতালয়েও আসা যাওয়া করে, অথচ আজকেই বলল যে তার লাইফে আর কোনো মেয়েই আসেনি। নুহার কান্না দেখে আফিফও তার কাছে গিয়ে বসল। এই মেয়ে, কি হলো, কাঁদছো কেন? নুহা তখনও কেঁদে যাচ্ছে। আফিফ নেশার ঘরে তাকে বলল, আমাকে ভয় পাচ্ছ বুঝি? ভয় নেই, আমি তোমাকে কিছুই করব না। আফিফের কথা শুনে নুহা তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, তাহলে আপনি এখানে কেন এসেছেন? আরে আমি তো ড্রিঙ্কস করছিলাম বারে। একজন ওয়েটার বলল পতিতালয়ে গিয়ে কোনো একজনকে মনের কথা শেয়ার করতে, তাই এলাম আমি। কখনো আসিনি এসব জায়গায়, আজই প্রথম। আপনি ড্রিঙ্ক কেন করেছেন? খুব কষ্ট পেয়েছি আজ, জানো, সেই কষ্টগুলো ভোলার জন্যই করেছি। আমি না একজনকে খুব ভালোবাসি, তাকে আজকে প্রপোজও করলাম। আমি জানি সেও আমাকে খুব ভালোবাসে, কিন্তু তাও স্বীকার করেনি, আমাকে কষ্ট দিয়ে চলে গেল। এইটুকু বলেই আফিফ ঢুকরে কেঁদে উঠল। নুহার নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। এই মানুষটা তাকে না দেখেই কত ভালোবাসে, অথচ সে কিনা তাকে কষ্ট ছাড়া কিছুই দেয়নি। আফিফ কাঁদতে কাঁদতে নুহার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। জানো, তোমার চোখগুলো ঠিক তার মতোই। আর কণ্ঠটাও। নুহাকে খুব মিস করছি। মাকে ছোট থাকতে হারিয়েছিলাম, তাই কষ্ট বুঝিনি। বাবাকে হারানোয় যে কষ্টটা পেয়ে আজও সে কষ্টটা হচ্ছে। আমি ওকে না দেখে ভালোবেসেছি। ও যেমনই হোক, আমার ওকে চাই চাই। তুমি ওকে বলো প্লিজ আমাকে যাতে একটু ভালোবাসে ও। নুহা আফিফের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর চোখের জল আরো বেশি করে পড়ছে। আফিফও কাঁদছে। ছেলেটা খুব কষ্ট পেয়েছে বোঝাই যাচ্ছে। নেশার ঘোরেও আফিফের নুহার কণ্ঠ আর চোখ চিনতে অসুবিধা হয়নি।
আফিফ এখনো বিড়বিড় করে বলছে, নুহাকে বলো আমি তাকে ছাড়া থাকতে পারবো না, আমাকে একা করে দিয়ে যেন না যায়। এক সময় আফিফ মেঝেতেই ঘুমিয়ে পড়ল নুহার কোলে মাথা রেখে। নুহা মনে মনে ঠিক করলো আফিফকে সব বলে দিবে, ওর পরিচয় আরও কি সবই বলে দিবে। আফিফ তাকে যদি সত্যি ভালোবাসে তাহলে তো তার সমস্যা থাকার কথা নয়। যা হবে হোক, সে আর কিছুই লুকাবে না। নুহাও সেখানেই ঘুমিয়ে পড়ল। সকালে আফিফের ঘুম ভাঙতেই সে নিজেকে এই অবস্থায় আবিষ্কার করলো। বসা থেকে উঠে পড়ল সে লাফ দিয়ে। এদিকে তার মাথা প্রচণ্ড ভারী হয়ে আছে। একে একে তার কাল রাতের সব কথা মনে পড়তে লাগলো। তার নিজের কাছেই নিজেকে জঘন্য লাগছিল। হঠাৎ ঘুমন্ত নুহার দিকে তার চোখ গেল। আফিফ নুহাকে কোলে করে তুলে নিয়ে শুইয়ে দিল খাটে। নুহার ঘুমন্ত মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। তার মাথায় হাত বুলিয়ে দিতেই সে দেখল নুহার গায়ে প্রচণ্ড জ্বর। মনে মনে আফিফ ভাবল, ইস, জ্বরে মেয়েটার গা পুড়ে যাচ্ছে। মেয়েটাকে কেন জানি খুব আপন আপন লাগছে। মেয়েটা খারাপ না, কাল রাতে মেয়েটাও কাঁদছিল, হয়তো ভয়ে কাঁদছিল। শুনেছি এখানে যারা আসে তাদের জোর করে এনে এখানে আটকে রাখা হয়। মেয়েটার সাথেও তাই হয়েছে হয়তো। নিজের অজান্তেই সে নুহার কপালে একটি ভালোবাসার স্পর্শ দিয়ে উঠে পড়ল। পরক্ষণে সে ভাবল, ইস, এ কি করলাম আমি? নিজেও জানি না এমন কেন করেছি। আচ্ছা, তার জায়গায় যদি নুহা হতো তবে তাকেও আমি এভাবে কিস দিতাম, কিন্তু কপালে সে নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে আফিফ রুম থেকে বের হয়ে গেল। বের হয়ে শবনম বেগমের পাওনা টাকা আর কিছু বাড়তি টাকা দিয়ে বলল, মেয়েটার খুব জ্বর, তার একটু খেয়াল রাখবেন, আর এই বাড়তি টাকাগুলো দিয়ে তার জন্য ওষুধ কিনে আনবেন। আফিফ চলে গেল। শবনম বেগম এমন মানুষ এই প্রথম দেখলেন যে কিনা একজন পতিতারও এত যত্ন আত্মি করে গেল। শবনম বেগম নুহার কপালে হাত দিতে দেখল জ্বরে মেয়েটার গা একদম পুড়ে যাচ্ছে। জ্বরের ঘোরে সে গোঙাচ্ছে। আফিফ বের হতেই দেখল যে ড্রাইভার বাহিরে দাঁড়িয়ে আছে। আফিফ ড্রাইভারের হাতে কিছু টাকা গজিয়ে দিয়ে বলল, এখানে এসেছি, এই ব্যাপারটা যেন কেউ না জানে। জি স্যার, কেউ জানবে না। আফিফ গাড়িতে উঠে বসলো। আজকে ভার্সিটি অফ, তাই নুহাকে নিয়ে যাওয়ার টেনশন নেই। আফিফ গাড়িতে বসে কালকের কথা ভাবছে। তার চোখের সামনে কেন জানি ঘুমন্ত মেয়েটার মুখ আসছে বারবার। আফিফ ঘরে পৌঁছে ভেতরে ঢুকতেই দেখল নাহিদা ড্রয়িংয়ে বসে আছে। আফিফ সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছিল, তখনই নাহিদা আফিফকে ডাকলো, জি ছোট মা। কাল কোথায় ছিলে সারা রাত? এক ফ্রেন্ডের বাসায় পার্টি ছিল, ওখানে ছিলাম। তাই বলে সারা রাত ওখানে থাকবে কেন? গাড়ি ছিল, চলে আসতে পারতে। আফিফের তখন মাথা ভারী হয়েছিল। নাহিদার কথাগুলো তার বিরক্ত লাগছিল খুব। উফ, সব কিছুর কৈফিয়ত চাও কেন এত বলো তো? আমাকে কি বাচ্চা মনে হয়? আমার যখন ইচ্ছা হবে আসবো, যখন ইচ্ছা হবে যাব, তাতে তোমার কি? নেক্সট টাইম যাতে এমন না করো। আফিফ হনহন করে উপরে চলে গেল। নাহিদা তো অবাক, আফিফ আজ তার সাথে এভাবে উচ্চস্বরে কথা বলেছে। নাহিদা বেগম রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে গেলেন। শবনম বেগম নুহার জ্বর মেপে দেখলেন 103 ডিগ্রি জ্বর। জ্বরের ঘোরে নুহা গোঙাচ্ছে বিড়বিড় করে। আফিফের কথা বলছে শুধু। শবনম বেগম শুনেও কিছু বুঝতে পারছিলেন না। আফিফ বাসায় এসে ফ্রেশ হয়ে বের হলো। মাথা মুছতে মুছতে ফোনের দিকে চোখ পড়তেই ভাবল নুহাকে একবার কল দেওয়ার কথা, কিন্তু পরক্ষণে গতকালকের কথা মনে পড়ে গেল তার। ফোন রেখে বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে পড়ল। আফিফ নুহার কথা ভাবছে, তার দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। কখন যে সে ঘুমিয়ে গেল টেরই পায়নি। নুহার যখন সেন্স ফিরল তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল। আফিফের কথা মনে পড়তেই সে উঠে বসল। শবনম বেগম নুহার পাশেই ছিলেন। দেখি মা, জ্বর কমছেনি তোর? জ্বর এসেছিল বুঝি আমার? কখন? হ্যাঁ মা, তোর অনেক জ্বর আসছিল। সকালে ওই সাহেবটা যাওয়ার সময় কইয়া গেল যে তোর গায়ে অনেক জ্বর, টাকাও দিয়া গেল ঔষধপত্র কেনার লাগি। ও আচ্ছা মামুনি, আমি এখন ঠিক আছি, তুমি নিচে যাও, একটু আরাম করো গিয়ে। আমি জানি তুমি সকাল থেকে এক পাও নরনি আমার পাশ থেকে, এমনকি কিছু খাওনি, তাই না? শবনম বেগম ছলছল চোখে
নুহার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, হরে মা, আমার কলিজার টুকরাটা এভাবে অসুস্থ হইয়া পইরা থাকলে আমার বুঝি খাউন গলা দিয়ে নামবো? তুই কেমনে সব বুঝে নেস কত? মনের মিল মামুনি, আমি জানতাম এমনটাই করবে। তুমি এখন যাও, নিজের জন্য খাবার নাও আর আমার জন্য। আমি 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা মা। শবনম বেগম নিচে চলে গেলেন। নুহার মনে পড়ে গেল কাল রাতের কথা, আফিফের কথা। সে ফোনটা হাতে নিয়ে আফিফের নাম্বারে ডায়াল করলো। আফিফ ঘুমেছিল। নুহার কল আসতেই ঘুমের ঘোরে ফোনটা ধরল। ফোনের ওপাশ হতে নুহা বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। আফিফ নুহার কণ্ঠ শুনেই উঠে বসে পড়ল। তার বিশ্বাসই হচ্ছে না এত কিছুর পরেও নুহা কল দিতে পারে। হ্যালো আফিফ। হ্যাঁ হ্যাঁ, বলো, কেমন আছো? ভালো আছি, তুমি? আমি আর কেমন থাকতে পারি, তোমার কি মনে হয়? আচ্ছা, যেখানেই থাকো, কালকে কি একটু দেখা করতে পারবে আমার সাথে? অনেক কথা ছিল। আফিফ তো মহা খুশি। হ্যাঁ, কেন নয়, আমি আসবই তো, তোমাকে পিক করতে আর ড্রপ করতেও। ঠিক আছে, ক্লাস শেষে না হয় কথা বলবো। আচ্ছা ঠিক আছে। এখন রাখছি, আল্লাহ হাফেজ। নুহা কল কেটে দিতেই আফিফ নাচা শুরু করলো। রাফি দরজায় দাঁড়িয়ে ভাইয়ের তামাশা দেখে হাসতে হাসতে শেষ। আফিফ এসে রাফিকে জড়িয়ে ধরল। ফাইনালি ব্রো, ফাইনালি আই এম গোয়িং টু গেট হার। আই এম হ্যাপি ফর ইউ বড়ো, বেস্ট অফ লাক। তবে কালকে কি হলো বললি না যে? হ্যাঁ বলছি, শোন। আফিফ রাফিকে সব খুলে বলল। আচ্ছা, তা না হয় বুঝলাম, কিন্তু কালকে সারা তুই ছিলি কোথায়? আমি তোর সব ফ্রেন্ডকে কল করেছিলাম। সো প্লিজ এটা মোটেও বলবি না যে তুই কোনো ফ্রেন্ডের বাসায় পার্টিতে ছিলি। আফিফ মাথা চুলকাতে চুলকাতে রাফিকে সব খুলে বলল। আফিফ রাফির কাছ থেকে কিছুই লুকোয় না কখনো। ভাইয়ের কথা শুনে তো রাফি অবাক। সিরিয়াসলি বড়ো, একজন ওয়েটার এর কথায় তুই এমন একটা জায়গায় চলে গেলি? পাগল হয়ে গেছিলি নাকি তুই? আই ডোন্ট নো কি যে করেছিলাম নিজেও জানি না, বাট ট্রাস্ট মি, আমি উল্টাপাল্টা কিছুতেই জড়াইনি। তাই ভালো। আচ্ছা চল, আজ আমি আর তুই পার্টি করতে যাই। এস এ সেলিব্রেশন। ওকে, বেহাফ অফ মি। নুহা সারা রাত ভেবেছে কিভাবে আফিফকে এই কথাগুলো বলবে, বলা কি আদৌ উচিত কিনা। সবশেষে সে ভেবেই নিল যে সে আর 7-5 না ভেবে সব বলেই দিবে। পরের দিন সকালে নুহার ঘুম থেকে উঠতে দেরি হলো, তাই সে মোড়ে একটু দেরিতে পৌঁছালো। আফিফ আগে থেকে সেখানে দাঁড়িয়ে আছে। নুহা এসে চুপচাপ বাইকের পেছনে বসে পড়ল। আজ দেরি হলো যে? সরি, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল। আরে সরি বলার কি আছে, এমনটা হতেই পারে। নুহা বুঝতে পারল আফিফ আজ খোশ মেজাজে আছে। সে ভাবছে সব জানার পর আফিফের কি অবস্থা হতে পারে। আফিফ বাইকটা স্টার্ট দিয়ে সোজা ভার্সিটিতে গিয়ে বাইক থামালো। নুহা ক্লাসে চলে গেল। কিছু না বলেই ওর মধ্যে কেমন যেন জড়তা কাজ করছে। কদিন বাদেই আফিফের ফাইনাল এক্সাম ছিল। সে এর পেপার ওয়ার্ক নিয়ে ব্যস্ত ছিল, আর নুহা ক্লাসে। ক্লাস শেষ করেই নুহা বের হয়ে দেখলো আফিফ দাঁড়িয়ে আছে। ওকে কেমন যেন পাগল পাগল লাগছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে, আর চাহনিতে একরকমের অদ্ভুত মায়া, আর মুখে একটি হাসি। নুহা সেই মায়ায় হারাতে চাই নিজেকে, কিন্তু নিজের পরিচয় সামনে সে বারবার বাধাপ্রাপ্ত। আফিফ মনে মনে অনেক খুশি, তার আজ তর্স হয়েছে না, কিন্তু সে এটা জানে না কি ঘটতে চলেছে। নুহা আফিফের হাত ধরে তাকে টেনে 4 তলার একটি ক্লাসরুমে নিয়ে গেল। নুহা যখন আফিফকে টেনে নিয়ে যাচ্ছিল, পাশ থেকে জাইরা দেখে ফেলল। সেও তাদের পিছু পিছু গেল। নুহা আফিফকে ক্লাসরুমে ঢুকিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। তারপর গিয়ে আফিফের সামনে দাঁড়ালো। নুহার কেন যেন খুব কান্না পাচ্ছে। নুহা মাথা তুলে আফিফের দিকে তাকাতেই সে দেখে নুহা কাঁদছে। নুহার চোখের পানিতে তার নিকাব ভিজে যাচ্ছে। আফিফের জন্য এই দৃশ্যটা সত্যিই কষ্টের ছিল। সে নুহার 2 গালে হাত দিয়ে তার কান্না মুছে দিচ্ছে। হ্যাঁ পাগলি, কি হলো, কাঁদছো কেন? নুহার নিশ্চুপ হয়ে আছে। তার মনে অনেক চিন্তাভাবনা উকি দিচ্ছে। যদি আফিফ তাকে মেনে না নেয় তাহলে কি হবে? সে তো আফিফকে ভালোবাসে খুব, তার পক্ষে সম্ভব না আফিফকে ছাড়া থাকা। নুহা প্লিজ কেঁদো না, আমার সত্যি সহ্য হচ্ছে না তোমার কান্না। নুহা আফিফকে ঝাপটে ধরে ঢুকরে কেঁদে উঠল। আফিফ নুহার এমন আচরণে
শুধুই অবাক হচ্ছে। আফিফ প্লিজ আমাকে একটু জড়িয়ে ধরবা শক্ত করে। কাঁপা কাঁপা গলায় নোহা আফিফকে বলল। আফিফ নোহাকে তার 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, একটু নয়, সারা জীবন জড়িয়ে ধরে রাখতে চাই তোমাকে। এটা শুনে যেন নোহার কান্নার বেগ আরো বেড়ে গেল। নোহা প্লিজ বলো না, কি হয়েছে এমন, কেন করছো? কিছুক্ষণ এভাবে থাকো না প্লিজ। আচ্ছা। জাইরা নোহা আর আসিফের পিছু নিয়েছিল ঠিকই, কিন্তু তারা কোনো দিক দিয়ে গিয়েছে সেটা খুঁজে পাচ্ছে না। সে প্রত্যেক তলায় পায়চারি করে করে আফিফ আর নোহাকে খুঁজছে। অবশেষে 4 তলার সেই ক্লাসরুমটির সামনে এসে দাঁড়ালো সে। ভেতর থেকে কান্নার শব্দ শুনতে পাচ্ছে সে। দরজা দিয়ে একটু উকিঝুঁকি করতেই সে দেখে আফিফ নোহাকে জড়িয়ে ধরে আছে আর নোহা কান্না করছে। জাইরার রাগে যেন আগুন ধরে যাচ্ছে গায়ে। প্রায় অনেকক্ষণ এভাবে থাকার পর নোহা আফিফকে ছেড়ে দিয়ে ঘুরে দাঁড়ালো। তারপর বলল, আফিফ খুব ভালোবাসো আমাকে, তাই না? নোহার এমন প্রশ্নে আফিফের কেমন যেন অস্বস্তি হচ্ছে। নোহা আবারও প্রশ্ন করল, কি হলো, উত্তর দাও না। খুব ভালোবাসো বুঝি আমাকে? হ্যাঁ, খুব ভালোবাসি। আমি যেমনই হই আমাকে মেনে নিতে পারবে? হ্যাঁ পারবো, কিন্তু এমন অদ্ভুত প্রশ্ন কেন করছো নোহা? সেটা জানানোর জন্যই তো তোমাকে ডেকেছি। তোমার জন্য খুব প্রয়োজন আমার পরিচয়টা কি। নোহা নিকাব খুলে আফিফের দিকে ঘুরে দাঁড়ালো। নোহার চেহারা দেখার পর আফিফের যেন পুরো দুনিয়া থমকে গেল। তার পায়ের তলার মাটি যেন সরে গেল। তো তুমি? আমি পরশুদিন রাতে আমার সাথেই ছিলে। বাকিটা তুমি ভালো জানো আমি কি। আমার এই পরিচয়কে আমি বড্ড ভয় পাই। আফিফ, সেই ছোটকাল থেকেই এই পেশায় আমি অনেক কষ্টে পড়ালেখার অনুমতিটুকু পেয়েছি, কিন্তু কাউকে ভালোবাসার অনুমতি চেয়ে আমার নেই। শুনতে খারাপ লাগলেও পতিতাদের ভালোবাসতে নেই কাউকে। তুমিই বলো, এখনো কি তোমার মনে আমার জন্য ভালোবাসা আছে? ঘৃণা হচ্ছে আমার প্রতি, তাই না? কত পুরুষের সাথে আমি রাত কাটিয়েছি, তার হিসাব নেই। রোজ কতবার ধর্ষিত হই সেটা আমিই জানি। যদি আল্লাহ চান তবে হয়তো কোনো একদিন আমি মুক্তি পাবো, কিন্তু আমার অতীত আমাকে সুস্থ জীবনযাপন করতে দিবে না কখনোই। খুবই বাজে একটা পরিচয় আছে আমার আফিফ। আমার সাথে যদি তুমি চড়াও তাহলে তোমার জীবনটাও অতিষ্ঠ হয়ে যাবে। বলো, এখনো কি তুমি আমাকে মেনে নেবে? তবুও কি ভালোবাসবে আমাকে? বলো। আফিফ কি বলবে বুঝতে পারছে না, তার মাথায় কিছুই ঢুকছে না। এই মুহূর্তে তার কি বলা উচিত? নোহাকে কি সে মেনে নিবে? আফিফের মৌনতা নোহাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। বুঝেছি আফিফ, তোমার আর কিছু বলতে হবে না। জানতাম এমনটাই হবে, আগে পরে, তাই জানিয়ে দিলাম। নোহা নিকাব বেঁধে ক্লাসরুম হতে বের হয়ে চলে এলো। জাইরা ক্লাসের বাহির থেকে সব কথা শুনছিল। নোহার পরিচয় জানার পর তার যেন পৈশাচিক আনন্দ হচ্ছে। যখন নোহা বের হয়ে আসছিল, জাইরা সরে গিয়েছিল। নোহাকে একা যেতে দেখে সে সোহানকে কল দিল। হ্যালো, অবশেষে সেই সুযোগটা আজ এসেছে। কিল দা ব্ল্যাডি গার্ল। জাইরা ফোনটা রেখে তাচ্ছিল্যের হাসি হাসল। নোহা আর অনিমা গেট হতে বের হলো। নোহা যেই না রিক্সা খুঁজতে যাবে, একটি কার এসে তাকে তুলে নিল জোর করে। সে যেই না চিৎকার করতে যাবে, তার মুখে রুমাল চেপে ধরা হলো। নোহা জ্ঞান হারালো। আফিফ তখনও ক্লাসরুমে নির্বাক দাঁড়িয়েছিল। জাইরা তালি দিতে দিতে ক্লাসরুমে ঢুকলো, সেই সাথে তাচ্ছিল্যের হাসি হাসলো। সত্যি আফিফ, তুমি ঠিকই বলেছিলে। আমি ওর মতো হতে পারবো না, কারণ আমি যেমনই হই পতিতা তো নয়। কথাটি শোনা মাত্রই আফিফের রাগ চেপে গেল। সে জাইরার গলা চেপে তাকে দেওয়ালের সাথে চেপে ধরল। আরেকবার এই কথাটি বলে দেখিস, ও যেমনই হোক তোর থেকে ভালোই আছে। আফিফ, লিভ মি। জাস্ট শাট আপ। আই কান্ট ব্রথ। আফিফ জাইরার গলা ছেড়ে দিল। জাইরা কাশছে। কেমন আছে ওই মেয়ের মধ্যে? হ্যাঁ, ওই সস্তা মেয়েটা কি জাদু করেছে তোমাকে? জাইরা খারাপ কিছু করে ফেলবো কিন্তু আমি। শাট আপ। জাইরা অট্ট হাসিতে ফেটে পড়ল। তুমি আর খারাপ কি করবে? খারাপ কিছু হবে ঠিকই, কিন্তু ওই মেয়েটার সাথে। ওকে আজকে নিজের হাতে খুন করব আমি। তুমি শুধু আমার আর আমারই। ওই মেয়ের আজকে শেষ দিন, দেখে নিও। আফিফ আবারও জাইরার গলা চেপে ধরল। তোকে আজ আমি খুন করব। নোহাকে মারার চিন্তা তোর মাথায় এলো কিভাবে? ওর কিছু হলে তোকে আমি জিন্দা মাটিতে পুঁতে দেব কিন্তু। তখনই আফিফের ফোনটা বেজে উঠল। আফিফ
জাইরাকে ছেড়ে দিয়ে ফোনটা কানে তুলে নিল। রাফির কল। ব্রো কোথায় তুই? আমি ভার্সিটিতেই আছি। ব্রো নোহাকে কারা যেন তুলে নিয়ে গিয়েছে। ওহ শিট, আমি আসছি। জাইরা আবারও হাসতে হাসতে বলল, যাও যাও, তোমার পতিতাকে বাঁচাও। আফিফ এই কথাটি শোনা মাত্রই জাইরাকে সজোরে একটি থাপ্পড় দিল। নুহা কোথায়? আমি জানি না। জাইরা প্লিজ, নুহা কোথায় বলো। উফ, কি সুন্দর করে মিনতি করছো। সরি জান, তুমি কখনোই জানবে না নুহা কোথায়। ওর লাশ দেখার জন্য অপেক্ষায় থাকো। আফিফ জাইরাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বেরিয়ে এলো। ভার্সিটির গেটে অনিমা আর রাফি দাঁড়িয়েছিল। আফিফ ওদের কাছে আসতেই অনিমা ওকে সব বলল। আফিফের রাগে গা জ্বলছে। সে জানে এটা সোহানের কাজ, আর কোথাও না কোথাও জাইরাও জড়িত আছে। আফিফ বাইকটা নিয়ে বেরিয়ে গেল, কিন্তু আফিফ নুহাকে খুঁজবে কোথায়? একবার ভাবলো জাইরার উপর নজরদারি রাখা দরকার। আফিফ বাইক থামিয়ে রাফিকে কল দিল। হ্যালো। হ্যাঁ ব্রো বল। তুই কোথায়? ভার্সিটিতে নাকি? হ্যাঁ কেন? জাইরা যদি ভার্সিটিতে থাকে তাহলে ওর উপরে নজর রাখ। জাইরা তো মাত্রই গেট দিয়ে বের হলো। তাড়াতাড়ি ওর পিছনে। ও কোথায় যায় দেখ, আমাকে জানা। ওকে ব্রো। রাফি বাইক নিয়ে বেরিয়ে গেল। জাইরা তার কারে উঠে বসলো। তার রাগে গা জ্বলছে। সে তার সব রাগ নুহার উপর ঝাড়বে। রাফি জাইরার পিছু নিয়েছে। সে এসব খেয়ালই করছে না